প্রাণী শ্রেণীবিন্যাস অধ্যায়ে আমরা মূলত কী কী পড়ব একটু দেখি। আমরা প্রাণী জগতের ভিন্নতার ব্যাখ্যা, হ্যাঁ, কেন আমরা এই প্রাণী জগতের মধ্যে এত রকম ভিন্নতা দেখতেছি, এটা। দেন প্রাণীকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার ভিত্তি এবং নীতি, কিসের উপর ভিত্তি করে আমরা ভাগ করব, এবং বিভিন্ন প্রিন্সিপাল আমরা এখানে আলোচনা করব। বিভিন্ন ধরনের প্রাণীকে শ্রেণীতে বিন্যস্ত করার প্রয়োজনীয়তা কেন দরকার, এই যে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করব, পর্বে, গোত্রে, হ্যাঁ, ভাগ করতেছি, কেন, এটার প্রয়োজনীয়তাটা কোথায়। দেন নন কর্ডাটা এবং কর্ডাটা, এদের মধ্যে আমরা পর্ব বা শ্রেণী এগুলো নিয়ে আলোচনা করব, এই আর কি। মূলত টপিক কম, বাট দেখবে যে অনেক বড়। শুরুর দিকের যে অংশগুলো আছে এগুলো পুরোপুরি এমসিকিউ বেসড, ক বেসড, এগুলো থেকে কোনো সিকিউ আসবে না। সিকিউর জন্য পড়তে চাইলে ডিরেক্ট লাস্টে চলে যাবা। লাস্টে বলতে এখান থেকে আস্তে আস্তে সিকিউ টপিক শুরু হচ্ছে, এই যে এখান থেকে ফরিফেরা থেকে একানোডার্মাটা পর্যন্ত একটা সিকিউ আসতে পারে, এরপরে কর্ডের থেকে আরেকটা সিকিউ আসতে পারে, মানে নন কর্ডের থেকে একটা, কর্ডের থেকে একটা, এভাবে করে আসে শুরুর দিকে। আমরা এই জন্য এমসিকিউ বেসড পড়ে যাব। আমি গুরুত্বপূর্ণ তো হুম হুম আমি ইতিমধ্যে বইটা দিয়ে দিয়েছি, তোমরা দাগায় নিও, হ্যাঁ, এটা দাগায় নিলে সহজ হবে তোমাদের জন্য, কারণ এখানে সব কখনো তুমি পড়ে কোলাইতে পারবে না, এত বেশি তথ্য দেয়, অনেক তথ্য। সো সব পড়ে কোলাইতে পারবা না, জাস্ট বুঝবা একটু একটু কী বলতেছে না বলতেছে। কোনো শর্টকাট থাকলে আমি বলে দিব কীভাবে মনে রাখবা শর্টকাটে উদাহরণগুলা। সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ, তোমার এই অধ্যায় থেকে যদি একটা কোয়েশ্চেন আসে সেটা উদাহরণ থেকেই আসবে, এমসিকিউ আর কি। যদি মেডিকেল পরীক্ষা বলো বা যে কোনো পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় যদি দুইটা এমসিকিউ আসে, একটা এমসিকিউ আসে, ওই উদাহরণ থেকেই ঘুরে ফিরে প্রতি বছর আসে। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণগুলো তুমি যেভাবে সহজে মনে রাখতে পারো ওভাবে করে মনে রাখবা। তাহলে দেখো আমরা প্রাণী বৈচিত্র্য কাকে বলে, এখানে উদাহরণটা সংজ্ঞাটা একটু পড়তে পারো, যে পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর, ক্যাচর প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত, বাস্তুসংস্থানগত, তাহলে তিন প্রকার। জিনগত, এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। প্রজাতিগত, বাস্তুসংস্থানগত, যে ভিন্নতা তুমি দেখতে পাচ্ছ এটাকে আমরা প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য বলতে পারি। তো এখানে আমরা তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করতেছি। দেখো, প্রথম কথা হচ্ছে যে জিনগত বৈচিত্র্য কী কী পাবা, প্রজাতি বৈচিত্র্য কী কী পাবা, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কী কী পাবা। তাহলে এই জিনগত বৈচিত্র্য বলতে কী বুঝছো তুমি, জাস্ট তোমাকে এখানে মেন সামারিটা একটু বুঝতে হবে। তোমাকে এখানে লাইন বাই লাইন মনে রাখতে হবে, বিষয়টা এমন না। বা জিনগত বৈচিত্র্য বলতে তুমি বুঝছো কি না, এটা আগে তুমি একটু ক্লিয়ার করো। তাহলে একটু দেখো, জিনগত বৈচিত্র্য বলতে নির্দিষ্ট বাস্তুতন্ত্র, নির্দিষ্ট প্রজাতির, তাহলে দুইটা শব্দ, একটা হচ্ছে বাস্তুতন্ত্র একই। ধরো তুমি স্থলজ মানে হলো তুমি যদি মানুষের সাথে পানিতে বসবাস করে কিংবা সাগরে বসবাস করে এমন একটা প্রাণীর তুলনা করো, তাহলে এটা জিনগত বৈচিত্র্য আসবে না। তোমাকে স্থলের সাথে স্থলে, ঠিক আছে। আবার স্থলে তো মানুষও থাকে, গরুও থাকে, তুমি কি মানুষের সাথে গরুর সাথে তুলনা করবা, তখন জিনগত বৈচিত্র্য না। তাহলে নির্দিষ্ট প্রজাতিটাও তোমাকে ডিফাইন করতে হবে। তাহলে এখন আসো মানুষের সাথে মানুষে, কথা বুঝছো, প্রজাতির সদস্যদের মধ্যে, তাহলে এই যে আমরা স্থলজ এবং আমরা মানুষ, এই মানুষে যে পার্থক্য, সদস্য, আমরা মানুষের মধ্যে অনেকগুলো সদস্য আছে না, 700 কোটি মানুষ আছে না, এই প্রত্যেকটার মধ্যে জিনগত বৈচিত্র্য আমরা বুঝতে পাবো। তাহলে জিনগত বৈচিত্র্যের উদাহরণটা বুঝতে পারছো, কাদের মধ্যে পাবা, এগুলো পরীক্ষা ঘুরাই পেঁচে আসতে পারে। জিনগত বৈচিত্র্য পাচ্ছে তাহলে স্পেসিফিকলি বাস্তুতন্ত্রের মধ্যে এবং নির্দিষ্ট প্রজাতির মধ্যে, বুঝতে পারছো। তাহলে এটাও ফিক্সড, দেন আমরা জিনগত বৈচিত্র্যটা পাচ্ছি। এই যে আমি হুবহু কাউসারের মতো না, কাউসার হুবহু আমার মতো না, বাট আমরা দুজনেই মানুষ, দুজনেই পুরুষ, দুজনের মাথায় চুল আছে, দুজনের দুইটা হাত আছে, দুজনের দুইটা পা আছে, এভাবেই। হ্যাঁ, তো আমাদের মধ্যে কিসের পার্থক্য আছে, জিনগত বৈচিত্র্য আছে, হ্যাঁ, মানে জেনেটিক বিভিন্ন ভেরিয়েশন আছে, এটাই আর কি। তো এখানে আমি উদাহরণ দিয়েছে যে সকল মানুষ হোমোস্যাপিয়েন্স নামক প্রজাতির সদস্য হলেও, এই যে প্রজাতি একই না, হোমোস্যাপিয়েন্স, একজন আফ্রিকান কৃষ্ণাঙ্গ এবং অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ মানুষের দেহের আকৃতি, গায়ের রং, চুলের রং ইত্যাদি পরস্পর থেকে সুস্পষ্ট পৃথক। তাহলে আমরা হোমোস্যাপিয়েন্সের অন্তর্ভুক্ত, কিন্তু আমাদের মধ্যে অনেক রকমের পার্থক্য আছে। অনুরূপভাবে আম, ধান, আপেল, গম ইত্যাদি আকার, স্বাদ, ফুলের বর্ণ, বীজের পার্থক্য থাকলে জিনগত বৈচিত্র্য বৈষম্যের কারণে। তাহলে দেখো ধান, আপেল এগুলোর মধ্যে তোমার ফুলের বর্ণের পার্থক্য আছে, বীজের পার্থক্য আছে, সব কেন, জিনগত বৈচিত্র্যের কারণে। জিনগত বৈচিত্র্য নির্দিষ্ট এক প্রজাতির সদস্যভিত্তিক হওয়ায় একে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বা ইন্ট্রা স্পেসিফিক ডাইভার্সিটি বলা হয়। শব্দটা আসে পরীক্ষায়, যে আমরা এই জিনগত বৈচিত্র্যকে তুমি কোন কানের মধ্যে ফেলবা, এটা কি ইন্টার স্পেসিফিক, একটা হচ্ছে ইন্ট্রা স্পেসিফিক, একটা হচ্ছে ইন্ট্রা, একটা হচ্ছে ইন্টার। দেখো, একটা হচ্ছে ইন্ট্রা আর একটা হচ্ছে ইন্টার। হোয়াট ইজ দ্য মিন বাই ইন্টার?
এই যে ইন্ট্রা মানে হলো এর ভিতরে, মানে হলো অন্তঃপ্রজাতিক, মানে একই প্রজাতির ভিতরে তুমি এই যে জিনগত বৈচিত্র্যটা পাবা। আর ইন্টার স্পেসিফিক মানে হলো একটা স্পেসিসের সাথে আরেকটা স্পেসিস, মানে হলো আন্ত, তখন এই অন্তটাকে কি বলবা? আন্ত বলবা। বুঝছো কথা? তাহলে যখন প্রজাতির মধ্যে প্রজাতি, তখন এটা হবে আন্তঃপ্রজাতিক। এই যে আমরা প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে এটা পড়বো, প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে পড়বা আন্তঃপ্রজাতিক, মানে হলো ইন্টার স্পেসিফিক। কথা বলছো? দুইটা শব্দ কিন্তু গোড়ায় পেছে আসতে দেখা যায়। তাহলে একটা হচ্ছে ইন্ট্রা স্পেসিফিক মানে হলো অন্ত, আর একটা হচ্ছে আন্ত। অন্ত মানে কি? একই প্রজাতির মধ্যে জিনগত বৈচিত্র্যটা পাবা। আর আন্তঃপ্রজাতিক মানে হলো প্রজাতি থেকে প্রজাতিতে তুমি প্রজাতিগত বৈচিত্র্য পাবা। নামের মধ্যে মিল আছে এগুলা। আচ্ছা, কোনো প্রজাতির জিনগত বৈচিত্র্য বেশি হলে পরিবর্তনশীল পরিবেশে তার অভিযোজন ক্ষমতাও বেশি থাকে। মানে জিনগত বৈচিত্র্য যত বেশি হবে, পরিবর্তনশীল পরিবেশে তার অভিযোজন ক্ষমতাও তত বেশি হবে। এই আর কি। কম জিনগত বৈচিত্র্য সম্পন্ন হলে টিকে থাকতে পারে না। অন্তঃপ্রজনন ফলে একই ধরনের কম জিনগত বৈচিত্র্য সম্পন্ন জনসংখ্যার সৃষ্টি হবে। এইগুলো রিডিং পড়বা। তাহলে বুঝছো জিনগত বৈচিত্র্য মানে কি? জিনগত বৈচিত্র্য মানে তাদের প্রজাতি একই, বাস্তুতন্ত্র একই, প্রজাতির মধ্যে, একই প্রজাতির মধ্যে যদি বৈচিত্র্য। এই যে আমরা মানুষ সবাই এক না? আম গাছ, প্রত্যেকে আম ধরে, প্রত্যেকের গাছের মধ্যে পাতা আছে, কিন্তু সকল আমের স্বাদ এক না। হ্যাঁ, তারপর তোমার এই যে বিভিন্ন গাছের মধ্যে পার্থক্য, এই আর কি। সকল মানে তোমার গরু বা গরু যে তোমার প্রজাতি, তার প্রজাতি একই, কিন্তু তাদের সকল গরু তো একরকম না। ঠিক আছে, আর কি। প্রজাতিগত বৈচিত্র্য, স্প্যাসিস ডাইভার্সিটি। তাহলে এখানের মধ্যে তুমি প্রজাতির আলাদা পাবা। হ্যাঁ, এক কথায় বোঝাই যাচ্ছে যে প্রজাতিগত বৈচিত্র্য, তার মানে প্রজাতি আলাদা পাবো। আমরা মানুষ, তারা গরু, তারা পাখি, তারা ছাগল, এভাবে আলাদা আলাদা প্রজাতি হয়ে গেছে। ভিন্ন ভিন্ন প্রজাতি হলে বিভিন্ন সদস্যদের মধ্যে অন্তঃপ্রজাতির বা এবং আন্তঃপ্রজাতিক ভিন্নতার কারণে সৃষ্ট বৈচিত্র্য। এক্ষেত্রে বিভিন্ন প্রজাতি একই অঞ্চলে একসঙ্গে বসবাসকারী একটি বাস্তুতান্ত্রিক সম্প্রদায় গঠন করে। তাহলে আমরা কিন্তু বাস্তুতন্ত্র একই। খেয়াল করো, এখানে বাস্তুতন্ত্র একই ছিল, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য কিন্তু বাস্তুতন্ত্র একই। মানে হলো এই যে ধরো আমরা মানুষ না, আমরা মানুষ কিন্তু স্থলে যে বাস করি, তো আমাদের সাথে তোমার স্থলে কিন্তু গরুও বাস করে, তারপর ছাগলও বাস করে। তো এরা কিন্তু একই। হ্যাঁ, আমরা বাস্তুতন্ত্রে একটা বাস্তুতন্ত্রের মধ্যে আছি, ইকোলজিক্যাল কমিউনিটি কিন্তু একই, কিন্তু প্রজাতিভাবে আমরা আলাদা, প্রজাতিগতভাবে আলাদা। প্রজাতিগত বৈচিত্র্য ভাইরাস সহ পৃথিবীর সকল প্রজাতির জীব অন্তর্ভুক্ত। হ্যাঁ, পৃথিবীর সকল প্রজাতি যারা আছে সবগুলো এর মধ্যে পাবা। পৃথিবীর সবখানে একই ধরনের জীব বাস করে না, বরং কিছু অঞ্চলে নির্দিষ্ট প্রজাতির জনগোষ্ঠী বা পপুলেশন বেশি দেখা যায়। যেসব অঞ্চলে পুষ্টি এবং আবহাওয়াগত উপাদান সমৃদ্ধ, সেসব অঞ্চলে জীববৈচিত্র্যের সময় সবচেয়ে বেশি থাকে। তো এটাকে, এই সংখ্যাটা ভালো মতো করে একটু রিডিং মানে পড়িও। হ্যাঁ, এটা পরীক্ষা আসে। জীববৈচিত্র্য হটস্পট কাকে বলে? যে অঞ্চলে প্রজাতিগত বৈচিত্র্য বেশি, সে অঞ্চলকে সাধারণত জীববৈচিত্র্য হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট বলা হয়। হ্যাঁ, তাহলে হটস্পট মানে কি? যে অঞ্চলের প্রজাতিগত বৈচিত্র্যটা তুমি বেশি পাবা, সেটাকে কি বলতেছো? হটস্পট। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য তো সহজভাবে বুঝতেই পারতো, বা আমাদের বাস্তুতন্ত্রটা আলাদা হবে। ওই ক্ষেত্রে বাস্তুতন্ত্র যদি আলাদা হয়, তাহলে আমরা তাকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলবো। যেমন এই যে তৃণভূমি, বনভূমি, মরুভূমি, জলাভূমি, এগুলো পুরোপুরি আলাদা না। তৃণভূমি মানে কি? যেখানে তোমার তৃণলতা বা এরকম কিছু থাকবে। বনভূমি মানে কি? কিন্তু বন তো বুঝতেছো। মরুভূমি মানে কি? যেখানে গাছপালা থাকবে না, বালু আর বালু। জলাভূমি মানে কি? তোমার ওই যে জলাশয় এর যে এলাকা, এগুলা। এই আর কি। আমাদের এই প্রাণীবিদ্যার জনক হলো গ্রিক দার্শনিক এরিস্টটল। হ্যাঁ, মনে রাখিও, প্রাণীবিদ্যার জনক হলো গ্রিক দার্শনিক এরিস্টটল। এগুলা রিডিং দিয়ে একবার। এই যে এখানে কিছু কথাবার্তা বলা আছে। যারা ডিম পাড়ে, যেমন মাছ, উভচর সরীসৃপ, যারা এই যে মানে হলো যারা সন্তান প্রসব করে, যেমন স্তন্যপায়ী, এগুলো আলাদা আলাদা পড়া আছে। এখন হোয়াট ইজ দ্য বেস অফ অ্যানিমাল ক্লাসিফিকেশন? আমরা যে প্রাণী শ্রেণীবিন্যাস করব, কিসের উপর ভিত্তি করে আমরা করতে পারি এগুলা? প্রথম টোটাল 16টা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতি বছর যাচ্ছে এবং কয়েকটা পয়েন্ট করে বাড়তেছে। আমরা পড়ছি মনে হয় 10টা না 11টা, এখন আরও কয়েকটা বাড়ছে। তাহলে দেখো, আমরা টোটাল এই 16টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে দেহের আকার, সংগঠন, ক্রমমাত্রা, জীবন পদ্ধতি, ক্লিভেজ, ভ্রূণস্তর, প্রতিসাম্য, খণ্ডায়ন, অঞ্চলায়ন, উপাঙ্গ, প্রান্তিকতা, তল, সেলম, সংবহনতন্ত্র, কঙ্কাল, নটুকর, পৌষ্টিক নালী। টোটাল এগুলো নিয়ে অনেক উদাহরণ তোমাকে পড়তে হবে। প্রত্যেকটা উদাহরণ মেইনলি উদাহরণ, এগুলো মনে রাখবা।
তাহলে আসো দেহের আকারের মধ্যে কি কি হইতে পারে? একটা হচ্ছে আণুবীক্ষণিক প্রাণী, মানে হলো খুবই ছোট। একটা হচ্ছে বৃহত্তর প্রাণী, মানে অনেক বড়। তাহলে আণুবীক্ষণিক মানে কি? যাদেরকে তুমি অণুবীক্ষণ ছাড়া দেখতে পাবে না। কি কি আছে? এই যে জাস্ট উদাহরণ, মাছের ফুলকার প্রতিষ্ঠান জীবন। তাহলে আণুবীক্ষণিক প্রাণী থেকে যদি প্রশ্ন আসে, সেটাই আসবে। আণুবীক্ষণিক প্রাণীর উদাহরণ দাও। ট্রাইকোডিনা অ্যানাবাসি, মাছের ফুলকার প্রতিষ্ঠান জীবনের বৈজ্ঞানিক নাম। এই অধ্যায়ে অনেকগুলো বৈজ্ঞানিক নাম শিখতে হবে। তাহলে মাছের ফুলকার বৈজ্ঞানিক নাম কি? প্রতিষ্ঠান জীবনের বৈজ্ঞানিক নাম কি? ট্রাইকোডিনা অ্যানাবাসি। বৃহত্তর প্রাণী যেগুলো তুমি চোখে দেখতে পাবা, যেমন গিনিপিগ, এই যে ক্যাভিয়া পুরসেলাস, হ্যাঁ। সংগঠন ক্রমমাত্রা বা গ্রেডস অফ অর্গানাইজেশন, এই যে কোষগুলো কীভাবে বিন্যস্ত এটার উপর ডিপেন্ড করবে। তাহলে কোষীয় মাত্রার গঠনে কী হবে? সেলুলার গ্রেড অফ অর্গানাইজেশনে আমরা কী পাবো? যে নির্দিষ্ট কাজের জন্য বিশেষায়িত হয় সেই দেহ গঠনকে আমরা কোষীয় মাত্রা গঠন বলবো। মানে এক্ষেত্রে জাস্ট তোমার কোষগুলো কাজ সম্পন্ন করবে। আমরা জানি কি হয়, দেখো আমরা মানুষের ক্ষেত্রে সেল সেল প্লাস সেল মিলে অনেকগুলো সেল মিলে অনেকগুলো টিস্যু মিলে আবার অঙ্গ, মানে হলো আমাদের একটা অর্গান গঠিত হয়। অনেকগুলো অর্গান মিলে একটা সিস্টেম, মানে তন্ত্র গঠিত হয়, তাই না? বাট এখানে এত কিছু গঠিত হবে না। কোষীয় মাত্রার গঠনে শুধুমাত্র কোষই কাজ সম্পন্ন করে দিবে, বুঝছো? এই যে কোষ সম্মিলিত হয়ে নির্দিষ্ট কাজের জন্য বিশেষায়িত হয়, তাদেরকে কোষীয় মাত্রার গঠন বলা হয়। তোমাকে এত কিছু না বুঝলেও চলবে, তুমি সিম্পল মনে রাখবা কোষীয় মাত্রার গঠন মানে ফেরা, হ্যাঁ। কোষ টিস্যু মানে হলো এখানে অনেকগুলো কোষ মিলে টিস্যু গঠন করবে, তারপর কাজ করবে, বুঝছো? মানে আস্তে আস্তে একটু আমরা উন্নত দিকে যাচ্ছি। কোষ টিস্যু মাত্রা গঠন পাবো নিডারিয়াতে। তাহলে কোষীয় মাত্রা গঠন কাকে? ফেরা। কোষ টিস্যু মাত্রা গঠন নিডারিয়া। টিস্যু অঙ্গ, এখন অনেকগুলো কোষ মিলে টিস্যু গঠন করলে এখন অনেকগুলো টিস্যু মিলে অঙ্গ গঠন করবে। এই টিস্যু অঙ্গ গঠন মাত্রা কাদের দিতে পাবা? প্লাটিহেলমিনথেস, ঠিক আছে? এক্ষেত্রে চক্ষুবিন্দু, প্রোবসিস, জননাঙ্গ ইত্যাদি টিস্যু অঙ্গ মাত্রার উদাহরণ। অঙ্গতন্ত্র মাত্রার গঠন, এই যে বললাম অনেকগুলো কোষ মিলে টিস্যু গঠন করলো, টিস্যু মিলে অঙ্গ গঠন করলো, অঙ্গ মিলে সিস্টেম মানে তন্ত্র। এই যে আমরা যেটা বলি পরিবহন সংবহন তন্ত্র, তারপর রক্ত সংবহন তন্ত্র, শ্বসন তন্ত্র, রেচন তন্ত্র। এই যে এই তন্ত্রগুলো কোথায় পাবা? আপডেট, মানে আমাদের যে প্রাণীগুলা খুবই উন্নত, হ্যাঁ, এগুলোতে এই যে উচ্চতর প্রাণী গোষ্ঠীতে এই ধরনের বৈশিষ্ট্য দেখা যায়, অঙ্গতন্ত্র বা অর্গান সিস্টেম থাকে। কোথায় পাবা? একদম সর্বপ্রথম পাওয়া যায় কাদের? নিমার্টিয়ান নামক সামুদ্রিক প্রাণী গোষ্ঠীতে, হ্যাঁ। এখন আসো জীবন পদ্ধতি বা ওয়েস অফ লিভিং, কীভাবে বসবাস করে এটার উপর ডিপেন্ড করে তুমি কয়েক ভাগে ভাগ করতে পারো। যেমন মুক্তজীবী বা ফ্রি লিভিং, যারা মুক্তভাবে বসবাস করে, কবুতর বা কোলাম্বা লিভিয়া, হ্যাঁ। পরজীবী বা প্যারাসাইট, যারা অন্যের উপর ডিপেন্ড করে, অন্যের দেহে আশ্রয় গ্রহণ করে। যকৃত কৃমি বা পেসিকুলা হ্যাপাটিকা। মৃতজীবী প্রাণী বা সিম্বায়ন্ট, ইংরেজিটা মনে রাখিও, ইংরেজি দিয়ে প্রশ্ন আসে, মানে বাংলাটা দেয় না অনেক সময়, ইংরেজিটা দিয়ে কোয়েশ্চেন করে দেয়। দুইটি ভিন্ন প্রজাতির প্রাণী পরস্পরের সহযোগিতা বা সাহচর্যের ফলে উপকৃত হয়, মানে দুইটা পাশাপাশি বসবাস করে, দুজনেই উপকার লাভ করে। এটা হচ্ছে মৃতজীবী। তো আমরা মৃতজীবীর মধ্যে তোমার ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা জু ক্লোরেলা, এই উদাহরণটা আমরা অনেক বিস্তারিত পড়বো। এই যে এই মৃতজীবীটা পরীক্ষা আসে, যে এটা হাইড্রা অধ্যায়ে পড়বো, এখানে না। ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, এটা হচ্ছে সবুজ হাইড্রা, ঠিক আছে, সবুজ শৈবাল। এটা এবং জুক্লোরেলার মধ্যে আমরা এই সিম্বায়ন দেখি, মৃতজীবিতা দেখি। আরটা হচ্ছে সহজীবী বা কমেনশাল, হ্যাঁ, কমেনশাল। তো এরা একত্রে বসবাস করে, কেউ কারো দ্বারা উপকৃত হয় না, আবার ক্ষতিগ্রস্তও হয় না, মানে পাশাপাশি থাকে আর কি। আর মৃতজীবী মানে কি? পাশাপাশি থাকবে, তবে একজন আরেকজনের উপকার করবে। সহজীবী মানে কি? তারা পাশাপাশি থাকবে, তবে কেউ উপকার করবে না, অপকারও করবে না। তো উদাহরণ কি? রিমোরা নামক চূষক মাছ, শার্ক বা অন্য কোনো প্রাণীর দেহে সঞ্চিত থেকে সহজীবিতা প্রদর্শন করে। এরপর আসো ক্লিভেজ এবং ভ্রূণীয় বিকাশ। এখানে জাস্ট উদাহরণ পড়ে যাবা। ক্লিভেজ তো সংজ্ঞাটা একটু পড়তে পারো, যে প্রক্রিয়ায় যৌন জননকারী প্রাণীর এককোষী জাইগোট মাইটোসিস প্রক্রিয়া বিভক্তির মাধ্যমে বিভাজিত হয় অসংখ্য ভ্রূণ তৈরি করে, তাকে ক্লিভেজ বা সম্পদ বলা। এই যে বললাম না, জাইগোট তৈরি হয়, তোমার এখানে শুক্রাণু ডিমার মিলনের ফলে ফার্টিলাইজ করে জাইগোট তৈরি হলো। এই জাইগোটটা আবার বারবার বিভাজিত হয়ে এরকম একটা কোষপিণ্ড গঠন করবে, কোষপিণ্ড, হ্যাঁ। যে কোষ বিভক্তির মাধ্যমে গঠন করবে এটাকে আমরা বলি ক্লিভেজ, ঠিক আছে। এই যে ভ্রূণটা সৃষ্টি করলো না, এটাকে ক্লিভেজ বলা হয়। ডিমে কুসুমের উপর ভিত্তি করে ক্লিভেজ সম্পূর্ণ হতে পারে। দেখো, এই ডিমে কুসুমের উপর ভিত্তি করে যদি কুসুম সম্পূর্ণ হয়, এটা ক্লিভেজটা সম্পূর্ণ, হ্যাঁ, এটাকে আমরা বলি হলোব্লাস্টিক। যদি ক্লিভেজটা সম্পূর্ণ হয়, তার নাম হচ্ছে হলোব্লাস্টিক। যদি ক্লিভেজটা আংশিক হয়, তাহলে তাকে বলা হয় মেরুব্লাস্টিক, হ্যাঁ। এগুলো যদিও তোমরা এখন বিস্তারিত বলবো না, কারণ ক্লিভেজ পুরো আলাদা টপিক এগুলো। ক্লিভেজের সময় ডিমের যে অংশ, যে প্রান্তে কুসুম থাকে, তাকে ভেজিটাল পুল, মানে যেখানে কুসুমটা পাবা ডিমের, হ্যাঁ, এবং যে প্রান্তে নিউক্লিয়াস থাকে তাকে অ্যানিমাল ফুল। এটা জাস্ট এভাবে করে মনে রাখিও, কারণ এগুলো ক্লিভেজ নিয়ে তোমাদের অনেক বিস্তারিত নাই, তো এখন বললে আসলে খুব একটা উপকার আসবে না তোমাদের।
অনির্ধারিত বা এখন এই যে আমরা কোষের ভবিষ্যৎ পরিস্ফুটনের ভিত্তি করে ক্লিভেজ দুই প্রকার, একটা হচ্ছে অনির্ধারিত বা অনির্দিষ্ট ক্লিভেজ, একটা হচ্ছে নির্দিষ্ট ক্লিভেজ। অনির্দিষ্ট ক্লিভেজ মানে হলো ক্লিভেজের প্রাথমিক ধাপে উৎপন্ন প্রতিটি কোষ এক একটি সম্পূর্ণ ভ্রূণ সৃষ্টির ক্ষমতা ধারণ করে, হ্যাঁ। আর এখানে প্রাথমিক ধাপেই উৎপন্ন প্রতিটি কোষের ভাগ্য নির্ধারিত হয়ে যায়, মানে হলো তোমার এখানে কোনো নির্দিষ্ট না, মানে তোমার অনির্ধারিত, মানে এটা আগে থেকে নির্ধারিত হবে না। যে কোষ তৈরি হলো সে কোষটা সম্পূর্ণ ভ্রূণ সৃষ্টি করার মানে ক্ষমতা রাখে, পরবর্তীতে প্রত্যেকটা কোষ ভ্রূণ তৈরি করতে পারে। বাট আমাদের নির্ধারিত ক্লিভেজে আগে থেকেই তোমার ফিক্সড থাকে যে তোমার এই যে পরিস্ফুটন ইয়েটা কেমন হবে, কোষটা কেমন হবে, এটাই। এতটুকু মনে রাখিও। এগুলো আসেও না, আসলে খুব একটা আসেও না, একবার পড়ে রাখিও যে মানে আমরা কোষের উপর ভিত্তি করে, কোষের পরিস্ফুটনের ভিত্তি করে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অনির্দিষ্ট ক্লিভেজ, একটা হচ্ছে নির্দিষ্ট ক্লিভেজ, বাস এতটুকুই। এগুলো আসবে পরীক্ষায়, এই উদাহরণগুলো খুব ভালো মতো করে মনে রাখতে হবে। জাস্ট উদাহরণ, একটা হচ্ছে অরিও ক্লিভেজ। অরিও ক্লিভেজের উদাহরণ হচ্ছে আর্থোফুডা, র দিয়ে মনে রাখো, র দিয়ে আর্থো মিলে যায় কিন্তু, হ্যাঁ। এই অধ্যায়ে এইভাবে মনে রাখা ছাড়া তোমার আর কোনো উপায় নেই, কারণ এখানে হাজার হাজার উদাহরণ পড়তে হবে, হাজার, আমি হাজার বললাম কিন্তু, সো এত উদাহরণ। অরিও, অরিও মানে কি আর্থোফোডা, হ্যাঁ, আর্থোফোডা। অরিও মানে কি, এই যে একদম এইভাবে করে, আচ্ছা অরিও মানে কি, অরিও মানে হলো এই যে এই বরাবরে দেখো, এটা যদি হয় আর কি, হ্যাঁ, এই বরাবরে বিন্যস্ততা হবে, এই বরাবরে। এখন যদি এটা হয় তাহলে এই বরাবরে হবে, এইভাবে করে বিন্যস্ত হয়, দেখছো, একদম এই বরাবরে, এই যে এই বরাবরে হচ্ছে, তারপরে এই বরাবর হচ্ছে, এবার চারটা আর কি, হ্যাঁ। ধরো এটা তো একবার এভাবে হবে, একবার এভাবে হয়, এটা হচ্ছে অরিও বরাবরে। এখন আসে দ্বিপার্শ্বীয় বা বাইল্যাটারাল ক্লিভেজ। এই ধরনের জাস্ট উদাহরণ মনে রাখবা, কর্ডাটা। দ্বিপার্শ্বীয় উদাহরণ ক্লিভেজের উদাহরণ কি, কর্ডাটা, জাস্ট উদাহরণ, আর কিছু পড়িও না। সার্বিক ক্লিভেজের উদাহরণ হচ্ছে অ্যানেলিডা মোলাস্কা, অ্যানেলিডা মোলাস্কা, এম দিয়ে মনে রাখো, অ্যানেলিডা মোলাস্কা, অ্যানেলিডা মোলাস্কা। সার্বিক ক্লিভেজের উদাহরণ কি, অ্যানেলিডা মোলাস্কা। তাহলে অরিও, আর্থোপোডা, দ্বিপার্শ্বীয়, কর্ডাটা, সার্বিক ক্লিভেজ, অ্যানেলিডা মোলাস্কা। এখন আসে ভ্রূণ স্তর বা জার্ম লেয়ারের উপর ভিত্তি করে আমরা ভাগ করতে পারি। এগুলো রিডিং দিও, এখানে গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো বলে যাচ্ছে। দ্বিস্তরী ডিপ্লোপ্লাস্টিকের উদাহরণ মনে রাখতেই হবে, নিডারিয়া, নিডারিয়া পর্বের হাইড্রা, উদাহরণ হিসেবে হাইড্রা বলতে পারো। তাহলে আমরা দ্বিস্তরী মানে কি বুঝবো, দ্বিস্তরী মানে এখানে দুইটা স্তর থাকবে, নাম কি তার, একটা হচ্ছে অ্যাক্টোডার্ম বাইরের দিকে, এন্ডোডার্ম ভিতরের দিকে, দুইটা স্তরের মাঝখানে পাতলা জেলির মতো একটা পর্দা থাকবে, যাকে আমরা বলি মেসোগ্লিয়া, বুঝছো কথা। তাহলে এই যে একটা হচ্ছে অ্যাক্টোডার্ম স্তর, একটা হচ্ছে মেসোডার্ম স্তর, একটা হচ্ছে অ্যাক্টোডার্ম, একটা হচ্ছে এন্ডোডার্ম, দুইটা স্তরের মাঝে কি পাবা, মেসোগ্লিয়া পাবা। এই মেসোগ্লিয়াটা মূলত কঙ্কালের মতো কাজ করে। এই মেসোগ্লিয়াটা কিসের মতো কাজ করে, কঙ্কালের মতো কাজ করে। এটা হাইড্রা থেকে আসে কোয়েশ্চেনটা। তাহলে দ্বিস্তরীর উদাহরণ কি বললা, হাইড্রা বা নিডারিয়া পর্ব যেগুলো আছে এগুলো আর কি। ত্রিস্তরী, ত্রিস্তরীর জন্য, ত্রিস্তরীতে তাহলে তিনটা স্তর পাবা, কি কি, এই যে একটা হচ্ছে অ্যাক্টোডার্ম বাইরে, ভিতরে এন্ডোডার্ম, মাঝখানে আরেকটা স্তর পাবা যেখানে মেসোডার্ম পাবা, তবে এখানে কোনো মেসোগ্লিয়া থাকবে না। আমরা এখানে মাঝখানে একটা স্তরই পাচ্ছি যেটার নাম হচ্ছে মেসোডার্ম। প্লাতিহাল মিন্টিস, এর মধ্যে তুমি টেনিয়া সোলিয়াম, হ্যাঁ, ফিতাকৃমি, প্লাতিহাল মিন্টিসের মধ্যে ফিতাকৃমি, কর্ডাটা। তাহলে প্লাতিহাল মিন্টিস থেকে কর্ডাটা যতগুলো পর্ব আছে তোমার, এই অ্যানেলিডা, তারপর মোলাস্কা, এখানোডার্মাটা, এই সবগুলা কিসের অন্তর্ভুক্ত, ত্রিস্তরী বা ত্রিভুবনস্তরীর মধ্যে পড়ছে, ঠিক আছে, ত্রিস্তরী। এই যেখানে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটা পড়ে নিও। এবার আসে প্রতিসাম্য। প্রতিসাম্যের মধ্যেও সেম উদাহরণগুলো পড়তে হবে। প্রতিসাম্যের মধ্যে গলীয় প্রতিসাম্য, গলীয় মানে কি, তুমি অনেকভাবে কাটতে পারবা, এই যে দেখো এটাকে যদি কাটা শুরু করি, এইভাবে কাটতে পারবা, এভাবে কাটতে পারবে, এভাবে কাটতে পারবে, মানে সমান অংশ পাবা সবসময়, এদিকেই কাটো ব্যাসার্ধের মতো আর কি। তাহলে গলীয় প্রতিসাম্যের উদাহরণ মনে রাখবা তুমি, সবসময় লাস্টে ও থাকবে একটা, এইভাবে করে মনে রাখি এগুলা। রেডিও মানে ও পাবা, বলভো, হেলিও, এভাবে করে মনে রাখলে মনে থাকে। যে আমরা তিনটা উদাহরণ জাস্ট পড়বো, একটা হচ্ছে রেডিও, একটা হচ্ছে ভলভো, একটা হচ্ছে হেলিও। এই যে দেখো, ভলভক্স গ্লুভেটর, হ্যাঁ। এবার তুমি পুরো নাম মনে রাখতে চাইলে মনে রাখতে কষ্ট হবে, তো এবার মনে রাখতে পারবো রেডিও ভলভো হেলিও, রেডিও ভলভো হেলিও, রেডিও ভলভো হেলিও। রেডিও মানে কি, রেডিওলারিয়া, হ্যাঁ, রেডিওলারিয়া। তারপর হেলিও মানে কি, হেলিওজোয়া, হেলিওজোয়া, এই যে হেলিওজোয়া। তারপর ভলভো মানে কি, ভলভক্স গ্লুভেটর। এর মধ্যেও যদি আরও উদাহরণ পড়ো, রেডিউলেরিয়া কারা, রেডিউলেরিয়া হচ্ছে ট্রিপানাটা, একটা শব্দ মনে রাখি, হেলুজার মধ্যে কারা, আলভিদা, ঠিক আছে, এভাবে করে উদাহরণ। তবে এই তিনটা শব্দ খুব গুরুত্বপূর্ণ, এগুলো থেকে আসে। তাহলে গলীয়, দেখো গলীয়র মধ্যে লাস্টে একটা অ আছে না, তাহলে গলীয়, এই রেডিও, ভলভো, হেলিও, এভাবে করে মনে রাখিও, গলীয়র মধ্যে লাস্টে অ আছে। এদিকে আমরা উদাহরণ পড়ার সময় অ পাচ্ছি, ওকে।
অরিও, অরিওর উদাহরণ হবে সির জলে হাইড্রা, মানে সাগরের জলে হাইড্রা বেশি বেড়াচ্ছে আর কি। সির জলে হাইড্রা উদাহরণ জাস্ট, হ্যাঁ। অরীয় প্রতিসাম্যর উদাহরণ কি বলবা? সির জলে হাইড্রা, তাহলে সি মানে কি সি অ্যানিমান, সি অ্যানিমান, আর জলে মানে কি জেলিফিশ, জলে মানে কি জেলিফিশ, হাইড্রা মানে হলো হাইড্রা, এই যে হাইড্রা। তাহলে অরীয় প্রতিসাম্যর উদাহরণ কি? সির জলে হাইড্রা, সির জলে হাইড্রা, সি অ্যানিমান, জেলিফিশ, হাইড্রা, সি অ্যানিমান, জেলিফিশ, হাইড্রা। অরীয় প্রতিসাম্য গেল। দ্বি অরীয় প্রতিসাম্য, দ্বি অরীয় প্রতিসাম্যর উদাহরণ হচ্ছে তোমার টিনোফোরা, টিনোফোরা সিওফ্লানাটা, জাস্ট একটা উদাহরণ পড়ো। টিনোফোরা, টিনোফোরাটা মনে রাখো, টিনোফোরা এবং সিওফ্লানা। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য উদাহরণ হচ্ছে প্রজাপতি, মানুষ, ব্যাং, হ্যাঁ, ব্যাং প্রজাপতি, মানুষ, ব্যাং প্রজাপতি, মানুষ। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, মানুষকে তুমি দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসাম্য করতে পারবা। যে এগুলা মানে এখানে বইয়ে কখনো দেখানো সম্ভব না, এগুলা ডিরেক্ট দেখাইতে হবে, এগুলা এভাবে বোঝানো সম্ভব না, মানে খাতায় এঁকে সম্ভব না আর কি প্রতিসাম্যতা। প্রজাপতি, ব্যাং, মানুষ। প্রজাপতির বৈজ্ঞানিক নাম মনে রাখবা পিয়েরিস ব্রাসিকে, ব্যাঙের বৈজ্ঞানিক নাম মনে রাখবা প্রেজারভারিয়া আসমাথি, মানুষ হোমোস্যাপিয়েন্স, হ্যাঁ। এই যে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের উদাহরণগুলো মনে রাখবে, এগুলো বৈজ্ঞানিক নাম সহ গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তোমাকে অনেক সময় এই বাংলা দেওয়া নাও থাকতে পারে, ডিরেক্ট বৈজ্ঞানিক নাম দিয়ে বলবে যে কোনটা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের উদাহরণ, তখন তুমি বাংলা মনে থাকলেও যদি বৈজ্ঞানিক নাম না জানো তাহলে ভুলে যাবা, পারবা না। অপ্রতিসাম্য বা অ্যাসিমেট্রি, মানে তুমি কোনোভাবেই ভাগ করতে পারবে না বা কাটতে পারবে না, কোনো অংশে সমানভাবে ভাগ করতে পারবে না, যেমন স্পঞ্জ, ক্লেনোটা, স্যালাটা, আপেল, শামুক, পাইলা, গ্লোবাস। আপেল শামুক নিয়ে অনেক কোয়েশ্চেন আসছে। তাহলে এই প্রতিসাম্যগুলো খুব গুরুত্বপূর্ণ। গলীয় মানে কি ভলভো, হেলিও, রেডিও। অরীয় মানে কি হাইড্রা, তারপর সিরজলা, হাইড্রা, হাইড্রা সেলিফিসিনিও। দ্বিঅরীয় মানে কি টিনোফোরা। দ্বিপার্শ্বীয় মানে কি টেরিস, প্রজাপতি, মানুষ। অপ্রতিসাম্য মানে কি পাইলা, গ্লোবোসা। এখন তুমি যখন প্রথমবার পড়বা তখন তো এভাবে পড়তেছো, তো তুমি যখন প্রথমবার পড়তেছো তখন এখানে একটি স্টিকি নোট লাগাই রাখবা। দেখো তুমি এই পৃষ্ঠা থেকে কী কী পড়তে হচ্ছে। তুমি গলীয় প্রতিসাম্যের উদাহরণ পড়তে হচ্ছে 3টা শব্দ, অরীয় 3টা শব্দ 6টা, দ্বিঅরীয় প্রতিসাম্য হচ্ছে 1টা শব্দ 7টা, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য হচ্ছে 3টা শব্দ 10টা, অরীয় প্রতিসাম্য অপ্রতিসাম্য 2টা শব্দ 12টা। তাহলে টোটাল এই পৃষ্ঠা থেকে তুমি 12টা শব্দ তোমাকে জাস্ট পড়তে হচ্ছে, যেগুলো তোমাদের পরীক্ষা আসবে বা পরীক্ষা আসতে পারে। তো তুমি পুরা পৃষ্ঠা পড়ার তো দরকার নাই তুমি যখন রিভিশন দিবা। সো তুমি ওই স্টিকি নোটে ওই 12টা শব্দই লিখে রাখবা, তাহলে তোমার দিতে সুবিধা হবে, এই যে রিভিশন দিতে সুবিধা হবে। প্রথমবার যদি 30 ঘন্টা লাগে অধ্যায়টা পড়তে, দ্বিতীয়বার 4-5 ঘন্টা হয়ে যাবে, তৃতীয়বার আরও কম লাগবে, তৃতীয়বার চতুর্থবার আরও কম লাগবে। এবারে দেখবে যে তুমি মোটামুটি খুব সহজে পারতেছো, বুঝছো? এভাবে করে নিজের মতো করে পড়াটা গুছায় ফেলো এখন, ঠিক আছে? এরপর আসো খণ্ডায়ন। খণ্ডায়নের অপর নাম হচ্ছে ম্যাটামারিজম বা সেগমেন্টেশন। তাহলে এই সেগমেন্টেশন এর বা আমরা কীভাবে বলতে পারি যে লম্ব অক্ষ বরাবর তুমি যদি ভাগ করতে পারো, হ্যাঁ, এটাকে আমরা সেগমেন্টেশন বা ম্যাটামারিজম বলি। প্রত্যেকটা অংশকে ম্যাটামিয়ার বলা হয়। তো সমখণ্ডায়ন বিশিষ্ট কাদের দেখতে পাবে? কেঁচো। কেঁচোকে দেখো না, কেঁচোকে তুমি যদি কাটা শুরু করো সকল কাটা একই রকম পাবা। অসমখণ্ডায়ন হচ্ছে পতঙ্গ। এই যে তুমি যদি এটাকে এখানে কেটে ফেলো, ধরো এখানে কেটে ফেলো, এদিকে মুখ পড়ে গেছে, এদিকে ল্যাজ পড়ে গেছে, তাহলে তুমি কি এমনভাবে কি এদিকে কাটতে পারছো যেখানে কাটার ফলে মুখের 2 অংশ পাইছো একবারে? না, তাহলে একদিকে ল্যাজ হয়ে গেছে, একদিকে পা হয়ে গেছে, তাহলে আমরা সমানভাবে পাচ্ছি না, পতঙ্গ। তাহলে এটা ইংরেজিটা পড়ি হোমোনোমাস ম্যাটামিয়ার, কেঁচোর খণ্ডায়ন। আর তোমার হেটারোনোমাস ম্যাটামিয়ার, পতঙ্গ, ঠিক আছে? টেকমাটাইজেশন। টেকমাটাইজেশন কাদের পাবা? টেকমাটাইজেশন আসে পরীক্ষায়, এটা হচ্ছে প্রতিটা অঞ্চলকে টেকমাটা বলা হয়। এবং টেকমাটাইজেশন কাদের দেখা যায় এটাই আসে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের, স্পেসিফিক্যালি আর্থ্রোপোডাতে আমরা টেকমাটাইজেশন বা অঞ্চলায়ন দেখি, ঠিক আছে? বিভিন্ন অঞ্চলে ভাগ করতে পারি। এই যে আমরা এটা ঘাসফড়িং দেখতে পাচ্ছ না, এই ঘাসফড়িংকে টোটাল 3টা অঞ্চলে আমরা ভাগ করছি। একটা হচ্ছে তোমার এই টেকমাটা 1, এই টেকমাটা 1-এর মধ্যে আমরা মাথা পেয়েছি। এটা হচ্ছে টেকমাটা 2, এই টেকমাটার মধ্যে আমরা বক্ষ পেয়েছি, মানে তাদের বুক পেয়েছি। এটা হচ্ছে টেকমাটা 3, মানে তাদের উদর মানে পেট পেয়েছি, হ্যাঁ। এর মধ্যে আবার এইখানে বিভিন্ন তোমার ডানা আছে, এগুলো আমরা ঘাসফড়িং যখন পড়বো বিস্তারিত পড়তে পারবা। এরপরে হচ্ছে উপাঙ্গ বা অ্যাপেন্ডেজেস, মানে তুমি উপাঙ্গের উপর ভিত্তি করে বিভিন্নভাবে ভাগ করতে পারো। এই যেখানে আর্থ্রোপোডাতে তুমি অ্যান্টেনা স্টাইল পাবা, যেটা অন্য কোনো পর্বে পাচ্ছ না। মলাস্কাতে তুমি পুডিয়া পাবা। এই যে শামুকে, এটা কোথায় পাচ্ছি আমরা? শামুকে, শামুকে পুডিয়া পাবো। মাছে তুমি পাখনা পাবা। পতঙ্গেতে পাখিতে তুমি ডানা পাবা, ঠিক আছে? এই আর কি। তারপর উচ্চস্তর মেরুদণ্ডের প্রাণীতে পথ মানে পা পাবা। প্রান্তিকতা বা পোলারিটি,
এই যে আমাদের একটা মাথা থাকে, নিচে তোমার ল্যাজ থাকে, এরপরে এইটা হচ্ছে প্রান্তিকতা, সম্মুখ প্রান্ত অ্যান্টেরিয়র এন্ড, পশ্চাৎ প্রান্ত পোস্টেরিয়র এন্ড, ডরসাল এন্ড, অঙ্কীয় প্রান্ত ভেন্ট্রাল, পশ্চাৎ প্রান্ত ল্যাটেরাল। ঠিক আছে? তল বা প্লেন, এখানে একটা দেখানো হয়েছে, চিত্রটা বুঝতে পারলে খুবই ভালো। 3D চিত্র তো, না বোঝারই কথা। যে পশ্চাৎ প্রান্ত তো পিছনের প্রান্ত, পার্শ্বীয় মানে এই পাশেরটা, এর পিঠ ওপরটা, আর পিঠ মানে হলো পৃষ্ঠীয়টা, এদিকে হচ্ছে ভেন্ট্রাল বা সম্মুখ, আর এদিকে হচ্ছে সম্মুখটা, মানে মানে এটা হচ্ছে অঙ্কীয়, নিচেরটা অঙ্কীয়। মানে এটাকে তুমি 2 পায়ের উপর দাঁড় করাই দাও, তাহলে বুঝতে পারবা সহজে। এই বিড়ালটাকে তুমি 2 পায়ের উপর দাঁড় করাই দাও, তাহলে সহজে বুঝতে পারবা। তোমার বুক, যেটা তুমি যেটাকে বুক বলো, এটা হচ্ছে অঙ্কীয়। তুমি যেটাকে পিঠ বলো, মানে তোমার কথা বলতেছি আমি, তুমি যেটাকে বুক বলো এটা হচ্ছে অঙ্কীয়, তুমি যেটাকে পিঠ বলো এটা হচ্ছে পৃষ্ঠীয়, তুমি যেটাকে মাথা বলো এটা হচ্ছে সম্মুখ, তুমি যেটাকে পা বলো এটা হচ্ছে পশ্চাৎ। ঠিক আছে? এই আর কি। সিলোম, সিলোমের উপর খুব গুরুত্বপূর্ণ, খুব 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 সিলোমটা বেশি গুরুত্বপূর্ণ। সিলোমের কাকে বলে এটা পড়বা। সিলোম কি, এটা পরীক্ষার ক নাম্বারে আসে, যে ত্রিস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্ম, তাহলে আমরা 3টা স্তর পড়ছি না ত্রিস্তরী প্রাণীর জন্য, এন্ডোডার্ম, মেসোডার্ম, একটোডার্ম। এখানে মেসোডার্ম স্তর থেকে তৈরি হবে এটা মেসোডার্মাল কোষে নির্মিত পেরিটোনিয়াম আবৃত্ত, মানে পেরিটোনিয়াম নামক একটা ঝিল্লিতে আবৃত্ত থাকবে, তাকে আমরা সিলোম বলি। সিলোম 3 প্রকারের হতে পারে। এ, সিলোমেট, তাহলে সিলোমেট মানে হলো যাদের সিলোম থাকবে। হোয়াট ইজ দ্য মিন বাই এ? এ মানে হলো নো, মানে সিলোম যাদের নেই। এ মানে হলো না, না বোধকর্তা নিয়ে আসছে। তাহলে এ সিলোমেট মানে কি, যাদের সিলোম নেই। এ সিলোমেটের উদাহরণ মনে রাখতে হবে, ফরিফেরা, নিডারিয়া, টিনোফোরা। পিসি স্কোয়ার দিয়ে মনে রাখো এটা, হ্যাঁ, পিসি হোল স্কোয়ার। এই যে পি স্কোয়ার সি স্কোয়ার, মানে 2টা পি 2টা সি, বুঝছো কথা? 2টা পি 2টা সি। তাহলে একটা পি দিয়ে পরিফেরা, আরেকটা পি দিয়ে প্লাতিহাল মিন্তিস, একটা সি দিয়ে নিডারি, আরেকটা সি দিয়ে টিনুফোরা। ঠিক আছে? তাহলে সিলিমিটের উদাহরণ মনে রাখবে, পিসি স্কোয়ার, পিসি স্কোয়ার, একটা পি দিয়ে পরিফেরা, একটা পি দিয়ে প্লাতিহাল মিন্তিস, একটা সি দিয়ে নিডারি, একটা সি দিয়ে প্লাতিহাল তোমার টিনুফোরা। সিডু সুলুমেট, দেখো সিউডো মানে কি বললাম, সিডো মানে হচ্ছে তোমাদের নকল বোঝায়, নকল মানে হলো মানে এটা সিলুমবিহীন, তবে অন্তস্থ ফাঁকা স্থান আছে, মানে অনেকটা সিলুমের মতো, বুঝছো? পেরিটোনিয়াম একটা গহ্বরও পাওয়া যায় তোমার, এই যে সৃষ্টি করে, ব্লাস্টোসিস্টকে সম্পূর্ণ বেষ্টন করে না, মানে এখানে তোমার একটা নকল সিলুমের মতো তুমি দেখতে পাবে আর কি, বুঝছো? এই জন্য এখানে আমার সিলুমের এটা সিলুমেট না, তবে সুডোসিলিমেট মানে নকল। হ্যাঁ, তো এটা নারিকেল দিয়ে আমরা মনে রাখতে পারি, নারিকেল বা এনআরকে, এনআরকে বা নারিকেল। নেমাটোডা রুটিফেরা কাইনোরাইখা, এই যে নেমাটোডা রুটিফেরা কাইনোরাইখা। ওকে। ইউসিলিমেট মানে হলো যাদের সিলুম পাবা, মানে প্রকৃত সিলুমেট, বাংলাটাও মনে রাখিও, প্রকৃত সিলুমেট মানে হলো ইউসিলিমেট। কী কী পাবা, যে তোমার উন্নত শ্রেণী যারা আছে, মলাস্কা, অ্যানেলিডা, আর্থোপোডা, এখানোডার্মাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা। ঠিক আছে? তাহলে এখানে যা পড়তেছি সব কিন্তু উদাহরণ, সো উদাহরণটাই তোমরা গোছাবা। এই অধ্যায় এই পৃষ্ঠার যা পাবা সব এই পৃষ্ঠার একটা স্টিক নোটে সুন্দর মতো লিখে রাখবা, তাহলে সহজ হয়ে যাবে। ঠিক আছে? রিভিশন দিতে সহজ হবে। প্রথমবার পড়তেছো মানে জাস্ট পরিচিত হচ্ছে এগুলোর সাথে, এগুলো মেইন পড়া হচ্ছে রিভিশন। ওকে, বোঝা যাচ্ছে কাউসার? তোমার তো একটা রিভিউ করে দিলাম একবার, তুমি কি পড়ছো? না স্যার, করি নাই। কেন? তোমার না এগুলা পরীক্ষা? করতে সময় পাচ্ছি না স্যার, এটা স্কিপ করব, এগুলার উপরে চালাই দেবো। স্কিপ করবা? এখন থেকে যদি স্কিপ করা শুরু করো? করবো স্যার, এমনি মানে পুরাটা স্কিপ করবো না, এমসিকিউর জন্য করবো, আর কি শিখতে পারবো না। তুমি রেগুলার কলেজে যদি যেতে চাও, মানে কলেজে মানে এখন পরীক্ষা, তো তোমার পরীক্ষা আসছে না কয়েকদিন পরে, এখন মানে কলেজে না আগে খুব ভালো মতো রাত দিন পড়তে পারলে ভালো হইতো, তোমার প্রিপারেশনটা একদম জোস হইতো। এইচএসসি বলো স্যার বা যাবো না এসএসসি তো, এরকম যদি হয়। শনি রবি তো যাবো না, কিন্তু শনি কলেজ রবি শুন থেকে যাবো যদি না, একটু রবি শুন উঠাপড়া করো যাবো না, সমস্যা। মঙ্গলবার পরীক্ষা। হুম। স্যার উপস্থিতির উপর 10 নাম্বার দিয়ে দিছে, তো এদিকে একটা ঝামেলা, তারপর এদিকে রবি শুন যাবো না, মঙ্গলবারে ডিরেক্ট পরীক্ষা দিতে যাবো। আচ্ছা, পরীক্ষা কয় তারিখ শেষ হবে? স্যার রুটিন দিছিলাম আপনাকে, আলট্রা হুম। প্রো ম্যাক্স স্যার পরীক্ষা, হুম। এগুলা স্যার কোনো কথা, একদিনে 3টা করে পরীক্ষা। একদিনে 3টা স্যার পরীক্ষা না? কি কলেজে ভর্তি হয়ে গেলাম আমি, কি আমি বুঝতেছি না। ভাস্কুলার সিস্টেম, সিলেমের গুরুত্বটা একটু পড়ে নিও, এটা আসতে পারে খ নাম্বারে। ভাস্কুলার সিস্টেমের উপর ভিত্তি করে আমরা ভাগ করতে পারি। অনেকে আমরা দেখব
পানি সংবহনতন্ত্র থাকবে এখাইনোডার্মাটা থেকে। এই কোয়েশ্চেনটা আসে, দেখছো প্রত্যেকটা লাইন দাগানো, তার মানে গুরুত্বপূর্ণ। এগুলো বিভিন্ন অধ্যায়ের পড়া, এটা আমরা আলাদা আলাদাভাবে পড়বো। এখাইনোডার্মাটা যখন পড়বো এটা পড়বো, নালীতন্ত্র পরিফেরা যখন পড়বো তখন নালীতন্ত্র শব্দটা পড়বো। তাহলে পরিফেরাতে নালীতন্ত্র পাবা, এখাইনোডার্মাটাতে পানি সংবহনতন্ত্র পাবা। তারপর এই যে প্রাণীদের সংবহনতন্ত্র, উন্নত প্রাণীদের সংবহনতন্ত্রের প্রধান মাধ্যম হলো রক্ত। তারপর বদ্ধ রক্ত সংবহনতন্ত্র আছে। এনেলিডা কর্ডাটা প্রাণীদের মধ্যে আমরা বদ্ধ রক্ত সংবহনটা দেখি। আর্থ্রোপোডা মলাস্কাদের আমরা সাইনাস দেখি, হ্যাঁ, এটা মুক্ত রক্ত সংবহনতন্ত্র। কঙ্কাল, কঙ্কালের মধ্যেও সেম অন্তঃকঙ্কাল, বহিঃকঙ্কাল। এছাড়াও আর্থ্রোপোডদের আমরা কাইটিনাস প্লেট পাবো, এগুলো আর্থ্রোপোডা যখন পড়বো আমরা তখন পড়বো। মোলাস্কাদের ক্যালকেরিয়াস খুলক পাবো। মেরুদণ্ডের প্রাণীদের শিং, নখ, পালক, আঁশ ইত্যাদি পাবো। অমেরুদণ্ডীয় প্রাণীদের অস্থি, তরুণাস্থি অন্তঃকঙ্কালের অন্তর্ভুক্ত। মেরুদণ্ডীয় প্রাণীদের অন্তঃকঙ্কালে দেখা যায় পরিফেরাবধি স্পিকিউল, একানোডার্মাদের ক্যালকেরিয়াস প্লেট, হ্যাঁ, ইত্যাদি পাবা। এগুলো আলাদা আলাদা যখন যেটা পড়বো তখন পড়ে নিব। এখন পড়লে তোমাদের জন্য মনে রাখাটা সহজ হবে, যেহেতু সব একসাথে দেওয়া আছে। নোটোকর্ডটাও গুরুত্বপূর্ণ সিলোমের মতো। নন কর্ডেট কারা, মানে আমরা যে মেইন তোমার পরিফেরা থেকে একদম এখানোডার্মাটা, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, এনেলিডা, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, এনেলিডা, এখানোডার্মাটা, এই চারটা। আর্থ্রোপোডা মাঝখানে, আর্থ্রোপোডা, এখানোডার্মাটা, এইগুলা হচ্ছে আমাদের তোমার নন কর্ডেট, ঠিক আছে। আর কর্ডেট হচ্ছে একটাই পর্ব। এই কর্ডেটের মধ্যে আবার তিনটা উপপর্ব পাবা, কর্ডেটার মধ্যে তিনটা উপপর্ব। একটা হচ্ছে ইউরো, একটা হচ্ছে স্যাফালো, একটা হচ্ছে ভার্টিব্রাটা। ইউরোকর্ডেটা মানে কি হলো, যাদের নটোকর্ড ল্যাজ অঞ্চলে শুধুমাত্র লার্ভা দশাই থাকে, যেমন এসিডিয়াশিয়া। আমাদের নটোকর্ডের, ইউরোকর্ডের উদাহরণ কি? এসিডিয়াশিয়া, হ্যাঁ। স্যাফালোকর্ডের উদাহরণ কি? ব্রঙ্কিওস্টোমাটা, হ্যাঁ, ব্রঙ্কিওস্টোমা। স্যাফালোকর্ডেটার ক্ষেত্রে আমরা পুচ্ছ অঞ্চলে তোমার সারা জীবন তোমার ইয়ে থাকবে, নটোকর্ডটা থাকবে। ব্রাটিব্রাটাদের মেরুদণ্ড পাবা, হ্যাঁ। এই যে নটোকর্ডটা কিসে পরিণত হবে? মেরুদণ্ডে পরিণত হবে। তো যেমন আমরা মানুষ, লাভিওরহিতা, রুই মাছ, দত্থারাইনাস মেলানোস্টিকটাস মানে হলো কোনো ব্যাং। পৌষ্টিক নালীর মধ্যে দুরকম পাইতে পারে, প্যারাজোয়া, অ্যান্টেরোজোয়া। প্যারাজোয়া হলো পরিফেরা, অ্যান্টেরোজোয়া মানে হলো নিডারিতে কর্ডাটা। এই এরপরে আমরা প্রাণীজগতের শ্রেণীবিন্যাসের মধ্যে মূলত তোমার এই যে বিজ্ঞানী হ্যাকেল এটা দুই ভাগে ভাগ করেন। তোমরা এখানে পঞ্চরাজ্য মতবাদটা মনে রাখো, যে পঞ্চরাজ্য মতবাদ দেন কে? আর এইচ হুইটেকার। এটাই পরীক্ষা আসে মাঝে মধ্যে, আর এইচ হুইটেকার পঞ্চরাজ্য মতবাদ দেন। আর বিজ্ঞানী হ্যাকেল প্রোটোজোয়া এবং মেটাজোয়া দুই ভাগে ভাগ করেন, বাস এতটুকুই। মনেরা প্রোটিস্টা, ফাঙ্গাই, প্রোটিস্টা, এনিমি, এগুলো ছোটোবেলায় পড়ছো, একবার পড়ে নিও। মনের মধ্যে কাকে পাচ্ছ, প্রোটিস্টার মধ্যে কাকে পাচ্ছ, ফাঙ্গাইয়ের মধ্যে কাকে পাচ্ছ, প্লান্টের মধ্যে কাকে পাচ্ছ, অ্যানিমেলের মধ্যে কাকে পাচ্ছ। এরপরে এখানে খুব একটা কিছু নাই। এখানের মধ্যে ওই যে আমরা যেটা পড়ছিলাম তোমার ট্যাক্সন, প্রতিটা ধাপকে আমরা এক একটা ট্যাক্সন বলি। ট্যাক্সন হচ্ছে শ্রেণীবদ্ধকতা একক, এটা মনে রাখো। আর প্রতিটা অংশকে এক একটা হায়ারকি বলি। একটা যে ধাপ, প্রতিটা ধাপকে আমরা একত্রে হায়ারকি বলি। আমরা টোটাল এভাবে করে মনে রাখি ক্যাপিসি ওয়েব জিএস, হ্যাঁ, ক্যাপিসি ওয়েব অফ জিএস। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। এই যে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, সিকোয়েন্সিয়ালি মনে রাখতে হবে এটা। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, ক্যাপিসি অফ জিএস। এই যে একদম সবার নিচে কাকে পাবা? স্পেসিস বা প্রজাতি, হ্যাঁ, একদম মূল ভিত্তি হচ্ছে এটা। আর এরপরে হচ্ছে গণ, হ্যাঁ, এরপরে হচ্ছে ফ্যামিলি, এরপরে হচ্ছে অর্ডার। কে জানি এখানে একটা কথা আছে, এটা কই গেল? এই যে এটা লিনিয়াস গোত্রকে শ্রেণীবিন্যাসের স্তর হিসেবে স্বীকৃতি দেন নাই, হ্যাঁ, এটা একটু পড়ে নিও। ক্লাস, ক্লাস হচ্ছে উচ্চতর শ্রেণী। তারপর ফাইলাম হচ্ছে একদম সর্বোচ্চ স্তর। ফাইলাম হচ্ছে কেমন? সর্বোচ্চ স্তর পর্বটা। কিংডম হচ্ছে সার্বজনীন স্তর। এই দুইটা শব্দ মনে রাখি এখান থেকে। নামকরণ, দ্বিপদ নামকরণ তোমরা জানো যে ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণের জনক, এবং ত্রিপদ নামকরণ উপপ্রজাতি যুক্ত করা হয় এখানে। চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যাসার ডোমেস্টিকাস। প্যাসার ডোমেস্টিকাস নিলোটিকাস। যদি তুমি নীল নদ এলাকার চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম বলতে যাও আর কি, নিলোটিকাস শব্দটা যুক্ত হবে। বৈজ্ঞানিক নাম সব মনে রাখতে হবে কিন্তু। আইসিজেডের পুনরূপটা পড়বা, ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নমেনক্লেচার, এখানে দুইটা আছে কিন্তু। এটা তোমাদেরকে ঘুরাইতে পারে যে এটা হচ্ছে কমিশন, এটা হচ্ছে কুট। তোমরা কমিশনটা মনে রাখবা, কমিশন হচ্ছে আইসিজেডেন, কুট না, কুট হলে ভুল। এই যে বৈজ্ঞানিক নামকরণের একটু নিয়মগুলো পড়ে নিবা, যে স্বীকৃত বৈজ্ঞানিক নাম থাকবে দুইটা ল্যাটিন শব্দ দিয়ে আমরা প্রথমটা হচ্ছে গণ, দ্বিতীয়টা হচ্ছে প্রজাতি। এরপরে গণটা হচ্ছে বিশেষ্য হবে, বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে, বাকি সব ছোটো হাতের হবে, এই আর কি। এগুলো ট্রেডিং পড়বা।
এবং টটোনিম যদি কারো নাম একই হয় যদি গণ এবং প্রজাতি কারো একই হয় তাহলে তাকে আমরা কি বলবো? টটোনিম বলবো। তো টোটাল আমরা আমাদের বই আর কি টোটাল কয়েকটা টটোনিম পাই, তিনটা এখানে লেখা আছে। একটা হচ্ছে নাজা নাজা। নাজা নাজা বলো তো এটা কিসের বৈজ্ঞানিক নাম জানো কেউ? নাজা নাজা আমাকে অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে বুঝছো ফেসবুকে। তার এই যে ফেসবুক আইডির নাম ছিল নাজা নাজা বুঝছো, সবাইকে পাঠাইছে। মানে এটা এক সময় ভাইরাল ছিল নাজা নাজাটা। এটা হচ্ছে সাপের বৈজ্ঞানিক নাম, একটা সাপ। তারপর লুয়া লুয়া চোখ কৃমি, গোল কৃমি, এটা হচ্ছে চোখের কৃমি। হ্যাঁ, গোল কৃমি, এটা হচ্ছে চোখের কৃমি, লুয়া লুয়া। আর কাতলা কাতলা হচ্ছে কাতলা মাছের বৈজ্ঞানিক নাম। টটোনিম টটোনিম তাহলে কি? টটোনিম হচ্ছে যখন তোমার গণ এবং প্রজাতি একই হবে তখন তাকে বলতেছে টটোনিম। রিডিং পড়বা সব। হোমোনিম, এটাও পরীক্ষা আসে। হোমোনিম এবং সিনোনিম, দুই বা ততোধিক ট্যাক্সার বৈজ্ঞানিক নামের বানান যদি একই হয় তখন সেই নামগুলোকে পরস্পরের হোমোনিম বা সমনাম মানে সমার্থক টাইপ আর কি এরকম বলা হয়। যদি বানান একই হয় তাহলে তাকে আমরা সমনাম বা সিনোনিম বলি। প্রয়োজনীয়তা কেন শ্রেণীবিন্যাস করতেছো তুমি? ক ক আসতে পারে, একবার রিডিং দিয়ে নিও যাতে বুঝো কিছু একটা, আসলে যাতে কয়েকটা লাইন লিখতে পারো। তো আমরা টোটাল 8টা পর্বে ভাগ করেছিলাম। তোমার টোটাল 9টা পর্বে ভাগ করেছিলাম। 8টা হচ্ছে নন কর্ডেট, একটা হচ্ছে কর্ডেট, ঠিক আছে? স্যার প্রধান পর্বগুলো, এত হ্যাঁ। লোকে থাকেন না স্যার, একদিনে এতটুকু, স্যার এতটুকু এই করতে যে পারবো আমরা? এতটুকু থেকে নেক্সট শুরু করব। নন কর্ডেট আমাকে তো মানে একটা শব্দের মানে লাইন বাস আছে না, একটা লাইন বাস করতে আপনি দাও। স্যার বুলেট করে স্যার আগাচ্ছেন স্যার, আমরা মানে কিভাবে স্যার এতগুলা ইয়া করবো? সমস্যা নাই, এগুলা আহামরি পড়া নাই তো এখানে, এখন আজকে তো শুরুই করি নাই, আগামীকাল থেকে ওদের পড়া শুরু হবে। সমস্যা তো স্যার এমনিতে সমস্যা সব তো স্যার আমারও স্যার। এগুলা এখন যা বলতেছি সমস্যা তো এখানে স্যার আহামরি পড়া আমাদের। নাই, এই যে এই দুই পৃষ্ঠাতে কিছু নাই, এই দুই পৃষ্ঠা থেকে জাস্ট পড়বে নামগুলো এমনি পড়বা। আর এগুলা তো আমরা পুরো অধ্যায় জুড়েই পড়বো, এগুলা এগুলা পড়ার কিছু নেই। আর এখানে কিছু তো নাই, নন কর্ডাটা পড়বে এগুলা এই যে এতে পড়বা। যখন নন কর্ডাটা পড়বো সবগুলো একসাথে পড়বো তখন ক্লিয়ার হবে কি কি থাকবে না থাকবে। এগুলা এগুলা একবার রিডিং দিবা জাস্ট, আর কিছু তো নেই, শেষ। এর মধ্যে এই ইয়াটা একটু ইয়া করে নিবা। এগুলা যখন মানে তোমার এগুলা হচ্ছে মূলত সামারি, বুঝছো? আজকে যা পড়লাম এটা হলো মূলত অনেকগুলা পড়ার সামারি, যে তুমি অনেক কিছু পড়বে এই অধ্যায়ের মধ্যে। এগুলা হচ্ছে সামারি। এই যে পরিফেরা নিরারিয়া এগুলো নিয়ে অনেক বিস্তারিত পড়বা, তখন বলবা যে নিম্ন শ্রেণীর প্রাণী। প্লাতিহাল মিথিস হচ্ছে সিলোমবিহীন প্রাণী বা অ্যাসিলোমেট, এগুলো পড়ে আসছো কিন্তু একটু আগে। নেমাটোডা হচ্ছে সিউডোসিলোমেট, যে এনারকে নারিকেল দিয়ে মনে রাখতে বলছি। নেমাটোডা রুটিফেরা কাইনোরেখা, এই যে নেমাটোডা, হ্যাঁ, সিউডোসিলোমেট। এরপর হচ্ছে মলাস্কা অ্যানেলিডা আর্থোপোডা এখানোডার্মাটা হচ্ছে প্রকৃত সিলোমেট বা ইউসিলোমেট, বুঝছো? তাহলে এই যে এগুলো গেল, আমরা নেক্সট দিন পরিফেরা থেকে শুরু করব। এই এতটুকু পড়ে রাখিও সবাই। আর পর্বের নাম তো বুঝছোই, টোটাল 9টা পর্ব, সিরিয়ালি মনে রাখিও। আগামীকাল আমরা এই যে তোমার পরিফেরা থেকে শুরু করব, যতটুকু যাইতে পারি আর কি। হ্যাঁ, অনেক পড়া এখানে, মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ, অধ্যায়টা বেশ গুরুত্বপূর্ণ, অনেক বড় এবং অনেক মুখস্থ করতে হয় আর কি। এই